স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শেহজার মা কোথায় থাকবে? শাহাদ আশপাশ তাকিয়ে দেখল ফুফুদের কেউ নেই, সবাই হয়তো ক্লান্ত, যে যার মতো রেস্ট নিচ্ছে। শাহাদ নিজেকে শান্ত করে বলল, সে তার নিজের রুমে থাকবে। ফিডিং কে করাবে শেহজাকে? জানি না, ব্যবস্থা করুন। শেহজাকে আমি আমার কাছে রাখবো, এটাই শেষ কথা। তাহলে ওর মাকে রাখো। না, আমার রুমে আমি এমন কোনো নারীর স্থান দিব না যে আমার নয়। দিয়া হাসছে মনে মনে। অদ্ভুতভাবে মনে এক অবাস্তব ভাবনা এসেছিল। শাহাদের ওই সময়ের সম্বোধনে ভেবেছিল এবার বুঝি। শাহাদ ফিরে তাকালো। বিশ্বাস কখনো ফেরে না যদি শক্তিশালী প্রমাণ না থাকে। দিয়ার কথা বাড়াতে মন চাইছে না। সে নিজেই চাইছে শেহজার দায়িত্ব কেউ যেন শক্তপোক্তভাবে নেয়। ওর বাবাই চাইছে। দিয়ার শাশুড়িকে বললেন, আম্মু চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে রাখবো। যে যার মতো রুমে চলে গেল। দিয়া নিজের রুমে এসে থ মেরে বসে আছে। নিজেকে এখন এই পরিবারের সবচেয়ে উচ্ছিষ্ট বস্তু লাগছে। মন চায় চিৎকার করে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে, কারো বুকে ভরসায় মাথা রাখতে। রাত দুটো, মেয়েটা একটু পর উঠবে। পাম্প দিয়ে ব্রেস্ট মিল্ক বেবি ফিডারে দিয়ে দিল। শাহাদের দরজা নক করতে এই রুমে প্রকাণ্ড দরজা খুলে উদাম গায়ে ছাই রঙা ট্রাউজারে শাহাদ বেরিয়ে এলো। দিয়া চোখ নামিয়ে শেহজার ফিডার বাড়িয়ে দিল। শাহাদ ফিডার নিয়ে দিয়ার দিকে তাকালো। একেবারে চোখের মণিতে দৃষ্টি, একটু দৃষ্টি লুকালো না। আচমকা মুখের উপর ঠাস করে দরজা আটকে দিল। গত দুদিন ধরে এভাবেই দিয়া রাতে খাবার দিয়ে আসে। মেয়েটা রাতে মাকে খুঁজে বেড়ায়, এখন রাতেও ফিডার দিতে এসেছে। এখন মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 1:30। শাহাদের দরজা নক করতেই দরজা খুলে কাছ থেকে ফিডার নিয়ে দরজা আটকে দিল। পুনরায় নক করলো। দিয়া ভয়ে ভয়ে বলল, আজকে রাতটা শেহজাকে দিবেন? আমার ওর জন্য কষ্ট হচ্ছে। পেছন থেকে তেতে ওঠা গলায় কেউ একজন বলে উঠল, এখানে কি করো তুমি? আমার ভাইয়ের ঘুম হারাম করছো কেন? তাকিয়ে দেখে শেফালি। দিয়ার এত খারাপ লাগলো, চোখের পানি ফেলে দিল। শাহাদ বোনের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? এখানে কি করছো? ভাইজান, আবিরের জন্য পানি নিতে আসছিলাম। ঠিক আছে। শেফালি চেঁচিয়ে বলে উঠল দিয়াকে, এই তুমি যাও, এখানে কি? শাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে বোনকে ধমকে বলল, শেফালি, তোমার কি মনে হচ্ছে না তোমার স্পর্ধা বেড়ে গিয়েছে? গলা নামাও, সম্পর্কে তোমার ভাবি যান। আমি নিশ্চয়ই তোমাকে এখন কার্টেসি শেখাতে হবে না। দিয়াকে ধমকে বলল, রুমে যাও, প্রয়োজন হলে ডাকবো। মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। দিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। শেফালি একটা তীক্ষ্ণ হাসি দিল। কত বড় বেহায়া হলে এত বড় অপমানেও হাসে? হাসবে নাই বা কেন? যতই অপমান করুক, ওই মেয়েকে রুমে জায়গা তো দেয়নি। সফল হওয়ার আরেকটি ধাপ। যা চেয়েছিল মনে মনে তাই হচ্ছে। রুমে এসে দেখে ছেলে ঘুমাচ্ছে। ফোনটা হাতে দিল, নাম্বার ডায়াল করে বারান্দায় চলে গেল। বারান্দায় একটা চেয়ারে বসে সব রকমের কুটিল চিন্তার একটা নীল নকশা তৈরি করলো। কল রিসিভ হলো। এত রাতে? যতই ভাইজান থেকে গেও মেয়েটাকে দূরে রাখতে চাচ্ছি, ততই গা ঘেঁষে যাচ্ছে। ও আমার সুখ নষ্ট করেছে, আমি ওর নষ্ট করব। 2 বছরে তো কিছুই পারোনি, বললাম বিচ্ছেদ ঘটাও। ও না গেলে আমি আসবো কি করে? ঝামেলা তো করছে মেয়েটা। ওটা না হলে তো এতদিনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। দুধ খাই তাই পারছি না কিছু করতে। কত অনাথ বাচ্চা রাস্তাঘাটে আছে, ওরা কি মা ছাড়া বড় হচ্ছে না? তুমি আসলে একটা গণ্ডমূর্খ, কোনো কাজ হবে না। আর একটু সময় দাও, এই বছরের মধ্যে একটা ব্যবস্থা করছি। ফোন কেটে গেল। শেফালি এবার শক্তপোক্তভাবে নেমে পড়বে। এভাবে হলে তো সব ওর হাত ছাড়া হয়ে যাবে। শেফালির বাবা ভাইয়ের সম্পত্তির অভাব নেই। শ্বশুরবাড়ির লোকজন ছিল অল্প আয়ের মানুষ। তাও স্বামীটা যদি থাকতো, সংসার করার কথা ভাবতো। স্বামী যেখানে নিখোঁজ, সেখানে কিসের সংসার? তবে এই সংসারে শুধু শেফালির রাজত্ব চালাবে। এখানে থেকে আর কোথাও যাওয়া যাবে না। আবিরের নামে সব করতে হবে। প্রথমে ওই দিয়াকে,
পরে দিয়ার মেয়েকে চিরতরে এই বাড়ি থেকে সরাবে। হসপিটালের চারিদিকে কড়া নিরাপত্তা। ডক্টরের চেম্বারে বসে আছে। খুব ভোরে পাভেলের ফোন পেয়ে ছুটে আসে। ডক্টর মনিকা ফিরদৌস হামসার রিপোর্ট চেক করছে। ছেলেটাকে এমনভাবে কোপানো হয়েছে, ডক্টররা আতঙ্কিত। শাহাদের মাথার ভেতর আগুন জ্বলছে। মনিকা শাহাদের দিকে তাকিয়ে বলে, শাহাদ ভাই, ছেলেটার প্রচুর ব্লিডিং হচ্ছে। ওর পরিবারের লোকজনকে খবর দিয়েছেন? পাভেল দিয়েছে, ওরা আসছে রাস্তায়। যত ব্লাড দরকার নেই আমার কাছ থেকে। হামজাকে সুস্থ চাই আমার। অলরেডি 2 ব্যাগ নিয়েছি আমি আপনার কাছ থেকে, এখন আর সম্ভব না। শোন মনি, আমার এত কথা বোঝারও দরকার নাই, জানারও দরকার নাই। তোকে ডাক্তারে আমি এজন্য পড়াই নাই যে তুই প্রয়োজন আমার কাজে লাগবি না। যেখান থেকে পারিস ভালো ডাক্তার নিয়ে আয়, নিজেও হেল্প কর। হামজাকে প্রয়োজন আমার। জোরে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায় শাহাদ। মনির মুখটা থমথমে হয়ে যায়। লোকটা সব সময় অমন উদ্ধত নিয়ে থাকে। পড়িয়েছে তো কি হয়েছে এভাবে বলতে হবে? মনিকে একা তো পড়ায়নি, সব সময় খোটাটা মনিকেই দিতে হবে কেন? তাহিকে তো পড়িয়েছে, তাহিকে তো কখনো একটু কথাও শোনায় না। এজন্যই তাহিকে সহ্য হয় না। মনি দীর্ঘশ্বাস ফেলে থমথমে মুখে বের হয়ে যায়। শাহাদ ওটির বাইরে অপেক্ষা করছে। হামজার সদ্য বিয়ে করা বউ আর মা পাশে আছে। শাহাদ একবার তাকিয়ে পুনরায় পাভেল, রাবিবের দিকে তাকায়। দলের আরও ছেলেরা হসপিটালের বিভিন্ন ফ্লোরে আছে। শাহাদের কাছে হামজার মা দুহাত জোর করে বলছে, স্যার, আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন। ও তো ভালো মানুষ। সকালে বাইর হইল, বলল আমি দুপুরে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব আম্মা। আর তো আসলো না আমার ছেলে। বিয়ে হয়েছে আজকে 7 দিন। মেয়েটার কি হবে স্যার? শাহাদ নিস্তব্ধ। এমন কেন রাজনীতি, মারামারি, দাঙ্গা, লুটপাট? অথচ সে চেয়েছিল সুস্থ রাজনীতি। এক দুর্নীতির জন্য ছেড়েছে আগের প্রফেশন। রাশেদকে চোখের সামনে বিনা অপরাধে তরপাতে দেখে সেদিনই প্রতিজ্ঞা করেছিল এই প্রতিশোধ সে নেবে। তার জন্য দরকার ক্ষমতা, বৈধ ক্ষমতা। বাড়িতে এখন অনুষ্ঠান। নিশাদের গায়ে হলুদ। সারা বাড়িতে আলোতে সাজানো। ফুফু মঞ্জিলা পুরো অনুষ্ঠানের দায়িত্ব সঁপে দিয়েছে দিয়ার কাঁধে। এখন থেকে অতিথিদের আসা শুরু। দিয়ার শাড়ি কোমরে বেঁধে কাজ করছে। কাজ করতে গিয়ে মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে। সুলতানার ভাই বোনেরা এসেছে। রায়হান সাহেবের ভাই বোন এসেছে। বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান হবে। মেয়েরা সাজগোজ করতে ব্যস্ত। শেহজা কখনো চাচুদের কোলে তো কখনো ফুফিদের কোলে। দিয়া রান্নাঘরে মাথায় হাত দিয়ে বসে আছে। ফুফু মঞ্জিলা, চাচি শাশুড়ি ইফাত, খালা শাশুড়ি সাবিনা মুখ টিপে হাসছে। এই মেয়ে হোয়াইট সস পাস্তা বানাতে গিয়ে ফ্লোরে ময়দার ছড়াছড়ি করেছে। নিজের কপাল নিজে চাপড়াচ্ছে। এবার খালা শাশুড়ি সাবিনা নিজের 3 পিসের ওড়না কোমরে চেপে বলে, মা উঠ, অনেক করেছিস। এতখানি একটা পুতুল মেয়ে, এত চাপ নিস না তো। ফুফু শাশুড়ি, মামি শাশুড়ি, চাচি শাশুড়ি কাজে লেগে পড়ে। দিয়াকে পাঠিয়ে দেয় সাজগোজের জন্য। এর মধ্যে মেয়েরা ডাইনিং রুমে এসে হলুদের ডেকোরেশনের জন্য বিভিন্ন নাস্তা সাজাতে ব্যস্ত। দিয়ার হাতে গাঁদা ফুল সমেত একটা বেতের প্লেট। ফুল দিয়ার বেশ পছন্দ। খুব ইচ্ছে গাঁদা ফুলের মালা পরবে চুলে, হাতে। এখন অনেক গাঁদা আছে বাসায়। হলুদ শাড়িতে সাজবে নিজের জন্য। ফুলের প্লেট উপরে নিয়ে যাবে কনে পক্ষ আসলে শুভেচ্ছা জানাতে। নিচের দিকে তাকিয়ে ডিশে গোলাপগুলো ছড়াতে ব্যস্ত। সাথে বিমোহিত সুরে আনমনে গান গেয়ে উঠল, অকস্মাৎ সামনে আসা মানুষটা থমকে গিয়েছে। গানের সুরে পুরো মাসা নিস্তব্ধ। এত বছরেও গান গাইতে দেখেনি কেউ এই মেয়েকে। এখন কি তবে মন খুশি আছে? শাশুড়িরা সব ভিড় করেছে। ননদ দেবররা সব স্তব্ধ। সকলে চমকে গিয়ে ডাইনিং রুমে মানুষটার উপস্থিতি দেখে। মনোমুগ্ধকর নয়নে তাকিয়ে আছে। অপলক সেই দৃষ্টি। দিয়া প্লেট হাতে নিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটা ধরল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সেখানে সব তত্ত্ব রাখা। তৎক্ষণাৎ সামনে প্রবলভাবে বাধাগ্রস্ত হয়ে হাত ছিটকে উপরের দিকে ছড়িয়ে পড়ে সব ফুল। নিস্তব্ধ রুমটাতে এতক্ষণ কেউ ধ্যানে ছিল না। বেতের প্লেট নিচে সেন্টার টেবিলের উপর পড়ে ঝনঝন করে উঠল। তাল সামলাতে না পারলে পড়ে যেতে নিলে একটা প্রশস্ত, শক্ত, অমসৃণ খসখসে হাত উন্মুক্ত কোমর আঁকড়ে ধরেছে।
তখন শাড়ির আঁচল কোমরে গোজা, দুগালে ময়দা, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে মুড়িয়ে মাঝখানে বাঁধা। দিয়া ধরা গলায় চোখ বুজে বলে, ফুফাম্মা, মামিমা, আমি কি নিচে পড়ে গেলাম? কোমর তো কি ভেঙেই গেল। আল্লাহ, শক্ত কিছু কি কোমরে বেঁধে গিয়েছে? শিফা নিশি ডাইনিং এর পরিবেশ দেখে পেছন দিক থেকে কাজিনরা সব এসে দাঁড়িয়েছে। সুলতানা কাবির নাতনিকে নিয়ে সামনে আসতেই এমন দৃশ্য দেখে ভ্যাবা চাকা খেয়ে গিয়েছে। মানসিলা লজ্জা পেয়ে উল্টো দিকে ঘুরে গিয়েছে, জিহ্বায় কামড় বসালো। শাহাদের মাথায় চুলে কাঁধে হলুদ, কাদা আর লাল গোলাপ। দিয়ার শাড়ি চুলের একই অবস্থা। শাহাদ ধ্যানে ফিরে আসলো, তাকিয়ে দেখে সবাই হাসছে মুখ লুকিয়ে। নিজেকে সামলে ধমকে বলল, মুভির সিন চলছে এখানে, স্টুপিড! আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? ছোট ভাই বোন মা চাচিদের সামনে এমন বিব্রতকর অবস্থায় পড়বে ভাবেনি। দিয়া তড়াক করে চোখ খুলে বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাত পা একদম জমে বরফ। সামনে তো সাক্ষাৎ একটা ভয়ের রাজা। মনে মনে এই একটা লাইন জপেই যাচ্ছে, এই আয়াতের মানে শয়তান থেকে রক্ষা পাওয়া। এই মেয়ে শয়তান কাকে বলল? শাহাদ ক্ষেপে উঠে কোমর থেকে হাত সরিয়ে বলে উঠল, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে দিয়া নিচে পড়ে গেল। শাহাদের কাছে পুরো ডাইনিং রুম হতভম্ব। এমনটা করবে কেউ ভাবতে পারেনি। দিয়া পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। ছলছল চোখে শাহাদের চলে যাওয়া দেখল। সকলে দৌড়ে এসে ধরল, ভাগ্যিস কার্পেট ছিল, নতুবা এখন কোমরের অবস্থা যেরূপ হতো, আগামী 1 মাস বিছানা ছেড়ে ওঠার নামও নেওয়া মহাপাপ হয়ে যেত। সাবিনা সুলতানার দিকে তাকিয়ে বলল, বাবুর কাজটা একদম ঠিক হয়নি, মেয়েটার কোমরে লেগেছে। সুলতানা ছেলের উপর চটেছে ভীষণ, কিন্তু কিছু বলার ছিল না। বাড়ি ভর্তি মানুষের সামনে কিছু বলতে মন চায়নি। দিয়াকে ধরে নিয়ে শিফা রুমে বসালো। এখন থেকে দিয়া কোথায় থাকবে এটা নিয়ে শিফা, রায়হান সাহেব এবং সুলতানার মাঝে কয়েক দফা আলোচনা হয়েছে। এই কয়েকদিন দিয়া শিফার সাথে ছিল। মানসিলা বুঝতে পারেনি, এদিক সেদিক দাওয়াত দিতে ব্যস্ত ছিল। এখন বাড়ি ভর্তি মেহমানের মধ্যে শাহাদের এমন একটা কাজ লজ্জাজনক। দিয়াকে রুমে বসে শিফা আইস ব্যাগ নিয়ে আসতে ছুটল। নিশি পাশে বসে বলছে, ভাবি মা, তোমার খুব লেগেছে? দিয়ার খুব হাসি পাচ্ছে, কিভাবে বলবে ঠিক কতটা লেগেছে। সি সেকশন করা পেট ভারী কাজ করতে পারে না। অপারেশনের পর থেকে পেছনের মেরুদণ্ড অনেক ব্যথা করে। সেখানে মানুষটা এতটা নির্দয় না হলেও তো পারত। সন্তানের মা হিসেবে একটু দয়া দেখাতো। বুকে এক আকাশ সব কষ্ট নিয়ে নিশিকে বলল, নিশি ভাবি ঠিক আছে, চিন্তা করো না, একটু ব্যথা লেগেছে। শিফা দৌড়ে এসে দিয়ার কোমরের ডান পাশে আইস ব্যাগ ধরল। কিছুক্ষণ পর দিয়া তাড়া দিল সকলকে রেডি হয়ে উপরে যাওয়ার জন্য। দিয়া যাবে না, কেউ জোর করতে পারছে না। সুলতানা সাবিনা যাবে না বলাতে দিয়া বকা দিয়ে পাঠালো উপরে। সকলে উপরে যাওয়ার সময় দিয়াকে বাসার একটা এক্সট্রা চাবি দিয়ে দিল। কিছুক্ষণ পর আফিয়া খালা আসবে, বাসার দরজায় তালা দিয়ে গেল। মেয়ের আমেজে ভরা বাড়িটা এক নিমেষে অন্ধকার শূন্য বাড়িতে পরিণত হলো। আশেপাশে দৃশ্যমান, উপরে কেউ নেই, শুধু 7 আসমানের উপর রক্ষাকারী রাব্বুল আলামিন বসে আছে। দিয়ার দু চোখে এখন অশ্রুধারা। মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে প্রথম এই বাড়িতে পা দিয়েছিল। বিয়ের আগে একবার ছবি দেখেনি শাহাদের। চাচা দেখাতে চেয়েছিল, বিয়ের দিন গাড়ি থেকে নামার সময় সাহায্য করেছিল ননদ শিফা। হেঁটে ফ্ল্যাটের দরজা পর্যন্ত এলো। শাহাদ এক পাশে দাঁড়িয়েছিল। সুলতানা কাবিরের অনুরোধে সত্য সঙ্গী হওয়া স্ত্রীকে পরম মমতায় কোলে তুলে নিল। তখনই দিয়া সরাসরি দেখতে পেল স্বামীর মুখ। দিয়া প্রথমবারের মতো শাহাদ ইমরোজের হ্যাসেল আইয়ের প্রেমে পড়ে গেল। এমন ধূসর রঙা চোখের মানুষ খুব কম দেখা যায়। ইংরেজদের চোখ এমন থাকে। দিয়ার চোখ তো কুচকুচে কালো, তবে ওনার চোখ এত আকর্ষণীয় কেন? দিয়াকে নিয়ে নিজের বেডরুমে প্রবেশ করলো। এত বড় গুছানো বেডরুম দিয়া আগে দেখেনি। শাহাদ সরাসরি বিছানায় বসিয়ে দিয়েছে। দাদা বাড়িতে শয়ন কামরা ছিল পুরনো আসবাবে ঘেরা। সেখানে ছিল ঐতিহ্যের ছোঁয়া, আর এখানে আভিজাতদের। এরপর বাড়ির সবাই এসে বাকি নিয়মকানুন সব পালন করেছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
রাত 12টার দিকে শাহাদ ঢুকেছে। দিয়ার গায়ে বিয়ের পোশাক জড়ানো দেখে পরিবর্তন করতে বলল। দিয়া উঠে শাহাদকে সালাম করতে চাইলে শাহাদ বাধা দিয়ে মমতায় মাথা রাখে। ঘুমটা সরিয়ে কপালের মাঝখানটাতে অধর মিলিত উষ্ণ পরশ দিয়ে বলল, ভালো থাকো, বয়সটা খুব কম তোমার। ভেবেছিলাম বিয়েটা করবো না এত ছোট মেয়েকে, কিন্তু যখন শুনলাম তোমার মাথার উপর কারো শক্ত ছায়া নেই, তখন আর ইচ্ছে করেনি তোমাকে একা এই কঠিন পৃথিবীতে লড়াই করতে নামিয়ে দিতে। পারবে না এই মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিতে? দিয়া উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যাও, এই ভারী পোশাক ছেড়ে আরামে কিছু করো। এরপর লাগেজ থেকে একটা ড্রেস বের করে চলে গেল ওয়াশরুমে। শাহাদ পরিবর্তন করে পাশে এসে বসেছে। দেয়ার দিকে তাকিয়ে অন্যরকম একটা মায়া কাজ করেছে, কিন্তু নিজের কাছে ব্যাপারটা বড্ড বেমানান লাগছে। হাঁসফাঁস করছে। দেয়ার দিকে তাকিয়ে বলল, তোমার পুরো নাম কি? ফারহানা মেহতাব দিয়া। আমার নাম জানো? আমাকে বিয়ের আগে দেখেছো? দিয়া পুনরায় দুপাশে মাথা নাড়ালো। শাহাদ ভ্রু কুঞ্চিত করে বলল, তবে বিয়েতে মত দিলে কিভাবে? মত না দিলে চাচা যদি আরো বয়স্ক কারোর সাথে বিয়ে দিত, এর চেয়ে আপনি বেটার অপশন ছিলেন। শাহাদ হো হো করে হেসে উঠল। মজা করে বলল, এই প্রথম আমাকে কেউ অপশন হিসেবে বেছে নিয়েছে। দিয়া উজ্জ্বল নেত্রে তাকিয়ে আছে। শাহাদ মুচকি হেসে বলে, আমার নাম শাহাদ ইমরোজ, আপাতত বেকার। বাবার টাকায় খাচ্ছি, নেতা হওয়ার চেষ্টায় আছে 1 বছর ধরে। এবছর ইলেকশন করছি। প্রাপ্তবয়স্ক তো হয়েছে, তাই না? আমাকেই দিও ভোটটা, কেমন? এত সাবলীল ভাবে গুছিয়ে দিয়ার বাবার পর কেউ কথা বলেছে কিনা দিয়ার মনে পড়ছে না। দিয়া মুখ ফসকে বলে ফেলে, আপনি অনেক সুন্দর। শাহাদ চোখ বড় করে পুনরায় হেসে উঠে বলে, তুমি অনেক সুন্দরী। ও হ্যাঁ, ভালো কথা, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। না না, ছি, কি সব বলছেন এসব? আপনি এত বয়সের একজন, কিভাবে আপনাকে তুমি বলি? বয়স্ক বললে? না, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বান্ধবীরা আপনাকে দেখলে হিংসে করবে। তাই নাকি? তাহলে একদিন বান্ধবীদের দাওয়াত দাও। কেন? দিয়ার ট্যাপ ট্যাপ করা চাহনিতে শাহাদ হেসে উঠে চোখ ঝাপটে বলে, তোমার এমন মধ্যবয়সী স্বামী দেখে কেউ যদি হিংসে করে, তাহলে আমার একটু শান্তি লাগবে। কারণ সবাই তো আমাকে বলে আমার নাকি বাবা হওয়ার বয়স পেরিয়ে দাদার বয়স হয়ে গেছে। বাবা তো মাঝে মাঝে রেগেই যায় আমার একরোখা স্বভাবের জন্য। বাবাকে না রাগালেই পারেন। শাহাদের একটা দীর্ঘশ্বাস। দিয়ার বাবাকে রাগিয়ে সবচেয়ে কঠিনতর কাজ 6 মাস আগেই করে ফেলেছে। কোমরের ব্যথাটা চিনচিন করে উঠলে পুরনো কথা ভুলে নড়ে বসে দিয়া। বাম পাশটাতে হালকা কেটে গিয়েছে বেতের প্লেটটা লেগে। ওটা বোধহয় শিফা নিশি খেয়াল করেনি। দিয়া পরে উঠে অয়েনমেন্ট লাগাবে ভেবে পুনরায় শুয়ে পড়ল। একা বাড়িতে কিছুটা ভয় করছে, একটু পর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বন্ধ নেত্রে বিছানায় শুয়ে আছে। রাজ্যের চিন্তা মাথায় হানা দিয়েছে, একটু ঘুমানো দরকার, কিন্তু ঘুমাবে কি করে? পুরনো ব্যথা শরীরে কাঁটা দিচ্ছে। দেখেছিল দুঃসাহসী স্বপ্ন, ধরা দিল দুঃস্বপ্ন হয়ে। সেই স্বপ্ন এখন ধূলিসাৎ করে নিজের সবচেয়ে অপছন্দের পেশায় নিজেকে নিয়োজিত করেছে। অপছন্দের অনেক কিছুই প্রিয় হয়ে ওঠে আকস্মিকভাবে। এখন রাজনীতি অপছন্দের নয়। ঘুম না আসাতে উঠে বসে, ড্রয়ার থেকে মেডিকেল কিট বের করে রুম থেকে বের হয়। পুরো বাড়ি এখন নিঃসঙ্গ। শাহাদ তাচ্ছিল্যের হাসি হেসে ভাবল, আম্মু সত্যি বলে, প্রতিটি স্ত্রীর বটবৃক্ষ দরকার। অসুস্থ অবস্থায় এতক্ষণ হলো মেয়েটা রুমে, অথচ কেউ আসলো না। আমি কেন পারলাম না একা রেখে যেতে? নিজেকে ধিক্কার জানাতে চেয়েও পারেনি। ত্রস্ত পায়ে হেঁটে আপচানো দরজা খুলে দেখে বিভোর ঘুমে আচ্ছন্ন রমণী। কোমরের পাশের আঁচলটা সরিয়ে সেলফোনের আলোতে তাকিয়ে দেখে অনেকটা কেটেছে, জায়গাটা ফুলে আছে। তৎক্ষণাৎ আপনা আপনি বন্ধ হয়ে এলো নেত্রযুগল। বুকের ঠিক মাঝখানটায় চিনচিনে ব্যথা, একটি দীর্ঘশ্বাস। বিকেল থেকে এখনো অবধি প্রায় 7 ঘন্টা অতিবাহিত হলো, অথচ কোনো অয়েনমেন্ট এখনো লাগানো হয়নি, না কোনো ব্যান্ডেজ।
জায়গাটা রক্তে লালচে হয়ে আছে। অ্যান্টিসেপটিক বের করে ক্ষতস্থান মুছে দিল। ব্যান্ডেজ করতে কেঁপে উঠল দিয়া। শাহাদ ধীর হস্তে ব্যান্ডেজ শেষ করে ওষ্ঠ ছুঁয়ে দিল ব্যান্ডেজের উপর। বিকেলেই দেখেছে কেটে যাওয়ার সময়। আলতো হাতে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এমন ভুল করলে বউ, যার কলঙ্ক মেটাতে অগ্নি পরীক্ষা তোমার স্বামীকে দিতে হচ্ছে। না পারছি কাছে টানতে, না পারছি দূরে ঠেলতে। একবার, শুধু একবার ওকে হাতের নাগালে পাই, কথা দিলাম তোমাকে করা প্রতিটা আঘাত নিজেকে করব, আর দ্বিগুণের বেশি ফিরিয়ে দেব ওদের। সম্পর্ক ভুলে যাব। উষা রাঙিয়ে দিল নিজেকে আপন রঙে। বেজে উঠল প্রকৃতির গান। ঘুম থেকে উঠে কোমর নাড়াতে পারছে না, চোখ খুলতে কষ্ট হচ্ছে। শাহেজাকে রাত থেকে কিছু খাওয়ানো হয়নি। আশপাশটা তাকিয়ে দেখতে পেল বিয়েবাড়ির সব রকমের মেহমানে ভরা। শুকনো ঢোক গেল দিয়া। একটু ঘুরতেই ব্যথা চিলিক দিয়ে ওঠে। কোমরে হাত দিতে লক্ষ্য করলো মোটা করে ব্যান্ডেজ করা। কখন যে ঘুমিয়ে গেল খেয়ালই ছিল না। ব্যথার ঔষধে ঘুম ভালো হয়েছে বলেই বুঝতে পারেনি। ব্যান্ডেজ করার সময়টাতে কি করে দিল ব্যান্ডেজ। আরও কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর 9টা বাজে, সকলে উঠে গেল। দিয়াকে শিফা নিশি সাহায্য করলো উঠতে। শাহেজাকে দাদিরা খাইয়ে দিয়েছে। দিয়া জোর করে উঠে সবার সাথে ডাইনিংয়ে বসলো খেতে। কোমরের পাশটা আঁচলে টেনে বসলো। শিফা শাহেজাকে এনে কোলে দিল। এতক্ষণ পর শাহেজার মাকে দেখে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। মেয়েটা খেতে যাচ্ছে। শিফাকে বলল, শিফা একটু হেল্প করো ভাবিকে, শেজা খেতে চাচ্ছে, রুমে দিয়ে আসো আমায়। সাবিনা বলে উঠল, বৌমা এখানেই খাওয়াও, সমস্যা নেই, পুরুষরা সব বাইরে। দিয়ার কেমন যেন লজ্জা লাগলো। শাশুড়িও বলে উঠল, হ্যাঁ বৌমা, তুমি নিজেও খাও, ওকেও খাও। তোমার আবার ওষুধ খেতে হবে, দেরি করো না। দিয়ার ক্ষুধাও পেয়েছে, তাই শাহেজাকে এখানেই খাইয়ে দিচ্ছে। নিজেও একটু করে খাচ্ছে। মামি চাচি ফুফু গল্প জুড়ে দিয়েছে আগের দিন রাতের। ঠিক সেই সময়টায় রুম থেকে শাহাদ বের হয়ে আসলো, শার্টের হাতায় কাফলিন লাগাতে লাগাতে। কালো শার্ট, উপরে কালো ব্লেজার। কাফলিন লাগানো শেষে সুলতানাকে ডেকে বলল, আম্মু আমি বেরোচ্ছি, আপনারা সবাই সরাসরি চলে যাবেন হলে, আমি সেখানেই জয়েন করব। শাহেজার বাবার আওয়াজ পেয়ে আঁচল সরিয়ে অস্ফুট স্বরে শাহেজার বাবাকে নিজের উপস্থিতি জানাচ্ছে। শাহাদ উল্টো ঘুরে দেখে মেয়ে মায়ের আঁচলের তল থেকে এসব করছে। একবার আঁচল সরাচ্ছে, আবার মুখ ঢাকছে। দিয়া আঁচল দিয়ে ঢেকে দিচ্ছে বারবার। দিয়া জোর করে আঁচলটা ধরে রেখেছে। শিফার দিকে তাকিয়ে কিছু বুঝালে শিফা শাহেজাকে টেনে বের করে ফেলে। শাহাদ নিজেও লজ্জা পেয়ে ঘুরে গিয়েছে। মেয়েকে আদরে ধমক দিয়ে বলে, বাবা এমন করে না, দুষ্টমি করবে না, বাবা এসে আদর করব। শাহেজা বোধহয় শাহেজার বাবার কথা বুঝে। ততক্ষণে শিফা শাহেজাকে নিয়ে দাঁড়ালো। শাহাদকে ডাকাতে শাহাদ ঘুরে মেয়েকে কোলে নেয়। হ্যাঁ দুষ্টমি করছিলে কেন? তুমি না গুড গার্ল। বাবা এখন আসি, কাজ আছে বাবার, পরে কথা হবে। পুনরায় শাহেজাকে কোলে দিয়ে দিল। দিয়া লজ্জায় তখন থেকে মাথা নামিয়েই রেখেছে। সুলতানা মুখ টিপে হাসছে। ছেলেকে লজ্জা পেতে দেখে বাকিরাও হাসছে। কিছু দূর এগিয়ে পুনরায় ফিরে এসে দিয়ার দিকে তাকিয়ে বলল, কোমরে ব্যথা কমেছে? দিয়া হতবাক হয়ে বাক্য ভুলে উপর নিচ মাথা নাড়ালো। শাহাদ পুনরায় বলল, ব্যান্ডেজ ভেজানোর প্রয়োজন নাই, ড্রেসিং করা হয়েছে, 2 দিন পর চেঞ্জ করে দিব। দিয়ার পুনরায় ধুকপুক বেড়ে গেল। ভেবেছিল ব্যান্ডেজ শিফা বা নিশি করেছে, কিন্তু এটা কি শুনলো। শাশুড়ির দিকে তাকাতেই দেখে শাড়ির এক পাশ উল্টে উনি ব্যান্ডেজটা দেখছেন, বাকিরাও দেখছে। সুলতানা কবির বিড়বিড় করে বললেন, আঘাতও দিবে, আবার যত্নও করবে। এই ছেলেটাকে বুঝি না আমি। ততক্ষণে শাহাদ সামনে এগিয়ে গেল। ডাইনিং বেরোনোর আগেই একটা সারপ্রাইজ ঘটে গেল। সামনে দাঁড়িয়ে থাকা অন্য এক সুদর্শন যুবক শাহাদকে স্যালিউট দিচ্ছে। শাহাদ স্যালিউটের উত্তর দিল। দুজনেই নীরব। ওই মানুষটার পরনে গাঢ় সবুজের মধ্যে কালো ছোপ ছোপ জঙ্গলিপুর। সাধারণত এই পোশাক সেনা কর্মকর্তাদের পরনে থাকে। মেজর শাহিন ইমরোজ ভাইকে পা ছুঁয়ে সালাম করে ফেলল। শাহাদ নির্বাক। বছরে প্রায় 8 বছরের ছোট শাহিন ডাকলো, ভাইজান। শাহাদ মুচকি হাসি দিয়ে বুকে জড়িয়ে নিল। এভাবে সারপ্রাইজ দিয়ে সবাইকে বিস্মিত করে দেবে কেউ ভাবেনি। গত 3 বছরে খুব কম স্যালিউট জানিয়েছে লোকদের। নিজেকে একেবারে গুটিয়ে ফেলেছিল শাহাদ। ভেতরে যাও, ফ্রেশ হও, রাতে কথা হবে।
জি ভাইজান। শাহাদ বেরিয়ে যাওয়ার পর একে একে পরিবারের অন্য লোকেদের সাথেও দেখা করলো। দিয়া ঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। দিয়ার সামনে এসে বড় করে এক সালাম দিল। শাহেজাকে শিফার কোল থেকে নিয়ে বলল, ভাবিমা কেমন আছেন? এতদিন কাজিন দেবরদের কাছ থেকে সম্বোধন পেয়েছে প্রত্যেকে শাহাদ শাহিন থেকে ছোট। এত বয়সের একজন প্রাপ্তবয়স্ক মানুষ ওকে ভাবিমা বলছে, নিজেরই লজ্জা লাগছে। তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ছিলাম না, কিন্তু আপনাকে আর সেজো আম্মাকে দেখে অনেক ভালো হয়েছি। প্রায় 3 বছর পর দেশে এসেছি। আপনাদের বিয়েতে তো আসতে পারিনি। এমন একটা প্রফেশনে আছি যে চাইলেই মন খুশি মতো কিছু করতে পারি না। এবার তো আছেন বেশ কিছুদিন, তাই না? সবাইকে নিয়ে আনন্দে কাটান। আরে আছি না ভাবিমা, বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করতে আসছি। আমার ব্যাপারে তো কারো কোনো ধ্যানই নাই। চুল পেকে যাচ্ছে। আমার না হওয়া বউটা বোধহয় দিনরাত কেঁদে কেটে ঘরকে প্রশান্ত মহাসাগর বানিয়ে ফেলিয়েছে। অথচ আমার বাপ মা ভাইজানের কোনো খেয়াল নেই আমার দিকে। এবার আপনি একটু ব্যবস্থা করে ফেলুন। সুলতানা ছেলের কান ধরে বলে, তবে রে, এসব ভেবে এসেছিস তাহলে? আমাদের জন্য নয়? ফুফু মানজিলা হেসে বলে, নিশাদের বিয়ের পর তোরও বিয়ে দিব, অপেক্ষা কর। যা হলে যেতে হবে, রেডি হয়ে যা। দেখো তো, আমার ছোটটারও বিয়ে হয়ে যাচ্ছে। সকলে হেসে উঠল। ভাতিজিকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল, যেখানে আস্তানা গেড়েছে শিফা। শিফার রুমটা কেড়ে নিয়েছে শেফালি। ভাই আসাতে আপাতত কোনো রকম গুছিয়ে দিয়েছে। হামজার অবস্থা আগে থেকে কিছুটা ভালো, আশঙ্কাজনক অবস্থা কেটেছে। শাহাদ দেখেই বের হয়ে সোজা অফিসে এসেছে। সামনে পাভেল, লাবিব বসে আছে। প্রখর বুদ্ধিদীপ্ত উত্তপ্ত মেজাজের লোকটাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। এই লোকের রক্তের শিরায় রয়েছে স্পেশাল ট্রেনিং। উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এমপি শাহাদ ইমরোজ বললেই কেঁপে ওঠে। অবশ্য যথাযথ কারণ আছে। রাজনীতির মাঠে শাহাদ ইমরোজকে কয়েকজন নেতা তো গুন্ডা শাহাদও ডাকে। ইলেকশনের সময় দুর্নীতি করে তারই দলের একজন সিনিয়র নেতা ভোট চুরি করতে অন্য কেন্দ্রে গিয়ে দলের ছেলেদের আদেশ দিচ্ছিল। তখন একজন মধ্যবয়স্ক নারী প্রতিবাদ করলে সেই নারীর গায়ে হাত তোলে, নারীর 19 বছরের মেয়েকে তুলে আনার হুমকি দেয় এবং সেই মেয়ের গায়ে ওড়না খুলে জনগণের সামনে অশালীনভাবে মেয়ের শরীরের অঙ্গ ছুঁয়ে দেয়। ঘটনা ঘটার আগেই শাহাদের কানে খবর চলে যায় সেই নেতা কেন্দ্রে ঝামেলা করেছে। আশেপাশে থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। চোখের সামনে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলে এগিয়ে যেতে যেতে পাভেলের কাছে পুরো ঘটনা শুনে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল। চোখের চশমাটা জায়গা মতো লাগিয়ে হাত ঘড়ি খুলে পাভেলের হাতে ধরিয়ে দায়িত্বরত পুলিশের কাছ থেকে 1.5 ইঞ্চি মোটা লাঠি নিয়ে উত্তম মধ্যম সকলের সামনে ওই নেতাকে বেধড়ক পিটিয়ে হসপিটালে পাঠায়। উপস্থিত জনতার মুখে হাসি তো ছিলই, পাশে সেই মা মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদের সামনে। শাহাদ সেদিন প্রতিটা মা মেয়েদের উদ্দেশ্য করে বলেছিল, প্রতিবাদ করবেন। কেউ যদি কোনো ক্ষতি করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কার বাপের ঘাড়ে কয়টা মাথা আছে দেখব যে আমার মা বোনকে অপমান করে। এই পাভেল, এই হারামির বাচ্চাকে হাসপাতালে নিয়ে যা। খবরদার যদি ভোট চুরি হয়েছে তো ব্যালট বক্সে আগুন জ্বালায় দিব আমি। আর পুলিশকে দাঁড়িয়ে আঙুল চুষতেছে, একটা চুষনি এনে দে লাবিব। সাথে চুরি আর ওনা এনে দিস। এদের কাছে নাকি সরকার পাওয়ার দিছে। পাওয়ার তো শুধু রাস্তায় বাইকার ধরে খ্যাপ মারার জন্য আর গাড়ির লাইসেন্স ধরে ঘুষ খাওয়ার জন্য দিছে, তাই না? লাইসেন্সবিহীন বাসগুলো বাপের জন্মেও ধরছে কেনার সন্দেহ আছে। থানায় যে শত শত অমীমাংসিত কেস পড়ে আছে তার বেলায় কোনো খবর নাই। যদি একবার ক্ষমতায় আসি তো বুঝাই দেব আমি কত বড় গুন্ডা। সেদিন সেই কেন্দ্রে খুব ভালো ভোট হয়েছিল, তবে শাহাদের দলের সেই নেতা হেরে গিয়ে বিরোধী দলের একজন হয়েছিল। শাহাদ জানে বিরোধী দলের সেই প্রার্থী মানুষ হিসেবে চমৎকার, যেই দলেরই হোক দেশের উপকার প্রয়োজন। লাবিব, কাজটা কার ছিল? লাবিব এবং পাভেল বসের দিকে মনোযোগ দিল ভাবনা থেকে বেরিয়ে এসে। লাবিব একটু ভেবে বলল, স্যার, আমি নিশ্চিত না, তবে নেতা পারভেজের কাজও হতে পারে।
হামজার বাবা পারভেজের দলে কাজ করত। উনি তো কিছু বছর আগে মারা গিয়েছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।